স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। টানা বর্ষণে অনেকটা অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা আর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। জল ও যানের জটে নাকাল নগরবাসী। এইসব নিয়ে আজকের আলোচনা জোয়ারে ভাসি। কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক এবং ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম চৌধুরী। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক প্রধান গোলাম ফারুক। আপনাকেও স্বাগত জনাব গোলাম ফারুক। আমি জনাব বি এম এনামুল হক, আমি একটি মৌলিক প্রশ্নই আপনাকে প্রথমে করতে চাই। সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আমরা যে যানজট জলজটে আটকা আছি, কষ্ট পাচ্ছি, সংকটে আছি, এর জন্য সিটি কর্পোরেশনের দায় আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এখন দুটি প্রতিষ্ঠান। মূলত ঢাকা মহানগরী তো আমাদের প্রাণপ্রিয় ঢাকা। সিটি কর্পোরেশন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। নগরবাসীর সেবা দেওয়াটাই তার মূলত কাজ এবং মৌলিক কিছু বিষয় নিয়ে সিটি কর্পোরেশন কাজ করে। ধরা যাক বর্জ্য ব্যবস্থাপনা, এটি একটি জটিল কাজ। প্রতিটি ঘর থেকেই কিছু না কিছু বর্জ্য উৎপন্ন হয় এবং এই বর্জ্য উৎপন্ন হয়ে একেবারে ল্যান্ডফিল পর্যন্ত পৌঁছাতে দুটো টায়ার ব্যবহৃত হয়। নগর পত্তনের সাথে যে সব অথরিটি কাজ করেছে অতীতে, তারা কি ঢাকা মহানগরীতে কোথাও এসটিএস, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, এরকম কোনো তো জায়গা রাখেনি, অথচ দায়টা সিটি কর্পোরেশনকে এখন নিতে হচ্ছে। বিষয়টা আমি উপমা আকারে বললাম এ কারণেই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীর মৌলিক যে সেবাগুলো দিতে হবে তার দায়িত্ব সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনকে সেই জায়গাগুলো সহায়তা দেওয়ার জন্য যাদের রেসপন্সিবিলিটি ছিল তারা তাদের দায়িত্ব যথাযথভাবে অতীতে পালন করেনি। হয়তো এখন সময় এসছে এটা পরিবর্তন। আমরা এই জলজটের জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করতে পারি কোনো অংশটুকু, বা সিটি কর্পোরেশনের দায় ছিল, ইচ্ছা করলে এই জিনিসটা আরেকটু ভালো করতে হতো, এরকম কিছু কি আছে? আপনি যদি জলজটের ব্যাপারটা স্পেসিফাই করেন তাহলে আমি বলবো যে ঢাকা মহানগরীতে অনেকগুলো ডিসাইডিং ফ্যাক্টর কাজ করছে এটার পেছনে। যেমন এক সময় অনেক ন্যাচারাল খাল ছিল। আমরা এই খালের কথা, তারপরে হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা, সেগুলো অনেক শুনেছি। আমি শুধু এইটি জানতে চাইছি যে সিটি কর্পোরেশনের কোনো দায় আছে কিনা, যে দায়টি এই সংকটটি কমাতে পারতো বা সংকটের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারতো এই মুহূর্তে, যে এমন কিছু কি ছিল সিটি কর্পোরেশনের যে আমরা এই সংকট থেকে কিছুটা কম পড়তাম এই সংকটে? সিটি কর্পোরেশনের যে কর্তব্য আছে সেটি কিন্তু সিটি কর্পোরেশন যথারীতি করে যাচ্ছে। তার মানে আমরা এই দায় সিটি কর্পোরেশনকে দিতে পারবো না, তাই তো? অবশ্যই দায়ের কিছু অংশ তো আছেই। কোন অংশটুকু? যেটি যে পরিমাণ রেসপন্সিবিলিটি তার উপরে শোল্ডারিং করা হচ্ছে এবং সেই রেসপন্সিবিলিটি সে সঠিকভাবে পালন করতে পারছে কিনা, এর মূলত আমি সেই জায়গাটাই আমি যাচ্ছিলাম যে এখানে একটি নির্দিষ্ট সংস্থা যেখানে কাজ করার জন্য আছে। এখানে জলজটের জন্য মূলত কাজটি হচ্ছে স্টর্ম সোয়ারেজ, ড্রেনেজ ব্যবস্থাপনা, সসা ড্রেন। সিটি কর্পোরেশন সড়কের উপরস্থিত অংশ যেটি সসা ড্রেন, এটি তারা তৈরি করে এবং এই সসা ড্রেন করে স্বাভাবিকভাবে ঢাকা ওয়াসা একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, তাদের স্টর্ম সোয়ারেজ লাইন আছে এবং সেই লাইনের সাথে সংযোগ ঘটিয়ে দেয়। এটি সিটি কর্পোরেশনের কাজ। কিন্তু সেক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের উভয় কর্মকাণ্ডের মধ্যে হয়তো বিচ্যুতি আছে, না হলে তো আর একেবারেই এরকম। আপনি কি ফিল করতে পারেন যে সিটি কর্পোরেশনের কোনো বিচ্যুতির কথা, ধরো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো বিচ্যুতির কথা কি আপনি মনে করতে পারেন যে এই বিচ্যুতি না হলে একটু ভালো হতো, এরকম কি কিছু আছে? আমি আপনাকে একটা এক্সাম্পল বলি। জি, গুলশান বনানী এলাকায়, গুলশান এলাকায় যখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্লট বরাদ্দ করে, প্রত্যেকটা ইউনিটই এটা ইন্ডিভিজুয়াল ইউনিট ছিল। আচ্ছা, আজকে কি তা আছে? আমি বুঝতে পারছি, মানে অন্য সব প্রতিষ্ঠানের কিছু না কিছু দায় দায়িত্ব নিশ্চয়ই আছে। জনাব কামরুল আলম চৌধুরী, আমি ওয়াসা এই সংকটের ক্ষেত্রে ওয়াসার দায় আছে কিনা, থাকলে সেটা কতটুকু, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। আমরা সমন্বিত দায়, আসলে আমরা সবাই মিলে এর জন্য দায়ী, আমরা নাগরিকরা অনেক বেশি, সবচেয়ে বেশি দায়ী। ওয়াসার দায়িত্ব আমরা জানতে চাইছি। ধন্যবাদ। আমি আপনাকে একটু বলছি এই জন্য যে আপনাকে প্রথম বুঝতে হবে যে ড্রেনেজ সিস্টেম, ঢাকা ড্রেনেজ সিস্টেম দুইটা ভাগে বিভক্ত। একটা হলো গ্র্যাভিটি ফ্লো, যেটা সাধারণত এপ্রিল মে পর্যন্ত চলে। তারপরেরটা ঢাকাতে চলে গেছে কিন্তু পাম্পিং ফ্লো 1988-এর পরে যখন আমরা চারিদিকে বাঁধ দিয়ে দিলাম, তখন কিন্তু পাম্পিং ফ্লো একটা পাম্পিং ড্রেনেজ
সিস্টেম চালু হয়ে গেল। এই এই যে রিসেন্টলি যে জলজটটা হয়েছে সেটাও কিন্তু চারিদিকে চারিদিকে নদীর পানিগুলা বৃদ্ধিজনিত কারণে গ্র্যাভিটি ফ্লো হচ্ছিল না, ঢাকা ওয়াসা পাম্পিং করে সেটাকে নামিয়েছে। এখন পাম্পিং করা একটা জিনিস বুঝতে হবে যে পাম্পিং করে আপনি কতটুকু পানি নামাতে পারবেন। এখানে কিন্তু দুইটা পানি যোগ হচ্ছে, একটা পানি হলো ডাউনপোর, সাথে সাথে মানুষের হিউম্যান ওয়েস্ট ওয়াটার যেটা জেনারেট হচ্ছে, যেহেতু আনফর্চুনেটলি আমরা 100% সুয়ারেজ কভারেজ করতে পারি নাই, সুতরাং মানুষের ওয়েস্ট ওয়াটার এখানেও আসছে। তারপরে আবার আরেকটা জিনিস বলতে হবে যে আপনি দেখেন ঢাকার ড্রেনেজ ব্যবস্থায় কয়টা স্টেক হোল্ডার দায়ী। আপনি নিশ্চয়ই জানেন যে এটার জন্য ঢাকা ডিসিসি দুইটা, ঢাকা ওয়াসা, ওয়াটার বোর্ড, রাজুক, পিডব্লিউডি, হাউজিং সেটেলমেন্ট, ক্যান্টনমেন্ট বোর্ড, পাবলিক প্রায় ডেভেলপার সবাই এই ড্রেনেজ ব্যবস্থার সাথে জড়িত। সুতরাং ঢাকা ওয়াসা মনে করে, ঢাকা ওয়াসার দেখেন ঢাকা ওয়াসার ড্রেনেজ সিস্টেম হলো 10 কিলোমিটার বক্স কালভার্ট, 65 কিলোমিটার খাল, তাও আবার ডিসি মালিক ঢাকা ওয়াসা মেনটেন করে, আর 350 কিলোমিটার পাইপ ড্রেন। জনাব ইঞ্জিনিয়ার কামরুল আলম চৌধুরী, মানে আমি আসলে এই বিষয়গুলি বিস্তারিত শুনবো। আমার আসলে ওপেনিং কোশ্চেনটা ছিল এই যে ওয়াসার কতটুকু দায় রয়েছে, বা আদৌ কোনো দায় রয়েছে কিনা। আপনি যদি বলেন ওয়াসার কোনো দায় নাই, আমি ঢাকা ওয়াসা বর্তমানে ঢাকা শহরের 20% ড্রেনেজের জন্য রেসপন্সিবল আছে, এবং 20%, আর 80% এর জন্য বিভিন্ন সংস্থা দায়ী। তো আচ্ছা, তারপরে আবার আরেকটাও আছে যে আমার যে ঢাকা শহরে আজকে কোনো জলাশয় নাই। আপনার পৃথিবীর কোনো দেশে আপনি যেহেতু খেয়াল করেন, পৃথিবীর কোনো দেশেই রিটেনশন পন্ড না থাকলে সাধারণত 6 থেকে 8% রিটেনশন এরিয়া থাকতে হয়। আজকে ঢাকা শহরে 2% রিটেনশন পন্ড নাই। এই রিটেনশন পন্ড যে নাই, সেই ক্ষেত্রে কি ওয়াসার কোনো দায় আছে? ওয়াসার সেখানে ওয়াসার নাই, কারণ নগর মানে আমরা এই রিটেনশন পন্ডের কথা সবার মুখেই শুনি, কিন্তু মনে হয় যে পন্ডগুলি নিজে নিজে ভরানো হয়ে গেছে। ঢাকা ওয়াসা মানে কোনো রীতিনির্ধারণ নাই, কেউ নাই এটা দেখা। ঢাকা ওয়াসা তো রিটেনশন মানে এই প্ল্যানিং করে না, এটার জন্য ঢাকা ওয়াসা কি করে এবং তার কতটুকু দায় কি করে সেটা আমরা আসলে কম বেশি জানি। এর মধ্যে মানে কালকের যানজটের জন্য ঢাকা ওয়াসার কোনো দায় নেই। ঢাকা ওয়াসার পক্ষে যতটুকু সম্ভব ঢাকা ওয়াসা তার পাম্প সমস্ত পাম্পগুলো তারা চালাইছে। আপনি জানেন যে নদীর পানি যে রামপুরাতে খালের পানি ছিল 5.25, কিন্তু আমরা পাম্প করে সেটাকে 4.5 এ রাখছি, এবং 4.5 এ রাখার কারণেই কিন্তু পানি নামছে, নালে কিন্তু পানি নামতোই না, আরো 3 দিন আমরা পানির মধ্যেই থাকতাম। তার মানে ঢাকা ওয়াসা ট্রিমেন্ডাস কাজ করেছে, এবং আমাদের মানে ঢাকা ওয়াসাকে দায় করার মতো আসলে আমাদের কোনো, আমি মনে করি ঢাকা ওয়াসা তার সাধ্য মতো চেষ্টা করে। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব গোলাম ফারুকের কাছে জানতে চাইবো যে ঢাকার সড়কগুলিতে পানি জমলে আপনাদেরই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। জলাবদ্ধতার সমাধানে সিটি কর্পোরেশন ঢাকা ওয়াসাকে আপনারা কখনো কোনো তাগিদ দেন কিনা? আমি যদি আবার প্রথম প্রশ্নটি করি, কালকে পরশু ঢাকায় যে আমরা যানজট জলজট দেখেছি, এই যানজটের ক্ষেত্রে আসলে ট্রাফিক পুলিশে কোনো কিছু করার ছিল কিনা, কোনো দায় ট্রাফিক পুলিশকে দেওয়া যাবে কিনা? জনাব গোলাম ফারুক। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এমনিতেই ঢাকা শহরে ট্রাফিক যানজটের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ঢাকা শহরে রাস্তার যে পরিমাণ 25% থাকার কথা আছে হলো 7 থেকে 8%। তো সেই ক্ষেত্রে আমার 2 লক্ষ গাড়ি রাস্তা চলাচল করতে পারে, আমার ঢাকা গাড়ি হলো 10 লক্ষ, রিক্সা 8 থেকে 9 লক্ষ। তো এই 2 লক্ষর বেশি গাড়ি যখনই রাস্তায় নামে, এই রেশনিং যখনই করতে যায়, তখন অটোমেটিক্যালি একটা যানজটের সৃষ্টি হয়। তার মধ্যে যখন এই জলজটটা দেখা দেয়, অর্থাৎ জলবদ্ধতা দেখা দেয়, আমি প্রায় 20 থেকে 25টা গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্রসিংয়ে যখন জলবদ্ধতা দেখা দেয়, তখন ছোট গাড়িগুলা, প্রাইভেট কার, তারপরে সিএনজি সহ এই জলজটের মধ্যে বা জলবদ্ধতার মধ্যে কোনো মতেই তারা নামতে চায় না। যার ফলে হয় কি, এই গাড়িগুলো শুকনো জায়গা খোঁজে, তখন অটোমেটিক্যালি পিছনের সমস্ত গাড়িগুলো স্তব্ধ হয়ে যায় এবং তারা যেতে পারে না। এবং আমাদের ট্রাফিক পুলিশ আপ্রাণ চেষ্টা করেও এই গাড়িগুলোকে তখন স্বাভাবিক যে গতি, সেই গতি। আমি দুটি প্রশ্ন আপনার কথা থেকে করতে চাই, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে 2 লাখ গাড়ি চলাচলের রাস্তা আছে, 11 লাখ গাড়ি চলাচলের বা 10 লাখ গাড়ি চলাচলের রুট পারমিট আসলে কোত্থেকে পেলো? এক্ষেত্রে ট্রাফিক পুলিশের কোনো ভূমিকা আছে কিনা? 2 হচ্ছে যে আমি জানতে চাই যে যখন এই ছোট গাড়িগুলি এরকম করে রাস্তার মাঝখানে পথ আটকে রাখে বা ইয়েতে নামতে পারে না, তখন ট্রাফিক পুলিশের কিছু করার থাকে কিনা? এবং সর্বশেষ আপনি যদি এটিও বলতেন যে
যাই হয়েছে হয়েছে, এর মধ্যে ট্রাফিক পুলিশের আর কিছু কি করার ছিল কিনা, নাকি আমরা ট্রাফিক পুলিশকে কোনো দায় দিতেই পারবো না? আমি আর প্রথম হলো যে গাড়ি, জানেন যে গাড়ির রেজিস্ট্রেশনটা আমরা দেই না, এটা বিআরটিএ দেয়। তো বিআরটিএ এর কাছে, আমাদের সরকারের কাছে এবং বিআরটিএ এর কাছে আমাদের প্রস্তাব আছে যে প্রাইভেট গাড়ির সংখ্যা কিভাবে কমানো যায় এবং এটা রেজিস্ট্রেশনের ব্যাপারে আরেকটু মানে এটা সীমিত করা যায় কিনা। আমরা যদি দিতাম তাহলে হয়তো আমরা এটা চেষ্টা করতাম। আর দ্বিতীয়ত হলো যে হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের উপরে কোনো দায় দেওয়া যায় কিনা, আমি মনে করি যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং চেষ্টার ফলে আপনি দেখেন হয়তো আমরা গতকালকার এই ভয়াবহ যানজটও রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে, এবং আমরা কিন্তু অধিকাংশ রোডে গাড়িগুলা মানে যানজট মুক্ত করতে পেরেছি। কাজে আমরা ট্রাফিক পুলিশ এখানে চেষ্টা করেছি যে এই ওয়াসার সাথে টেলিফোন করেছি, সিটি কর্পোরেশনের সাথে টেলিফোনে কথা বলেছি, আমরা ওয়াসা বিভিন্ন ঢাকনা খুলে দিয়ে পানি নামানোর চেষ্টা করেছি। কিন্তু সমস্যা হলো যে আমাদের যে ড্রেনেজ সিস্টেম, এই বৃষ্টি পানিটা তারা অ্যাবজর্ব করতে পারে না এবং নিচে থেকে আরো পানি উপর উঠে এসেছে। জনাব গোলাম ফারুক, আপনি যে ড্রেনেজ সিস্টেমের কথা বলছেন, এই ড্রেনেজ সিস্টেমের এই ত্রুটির কারণে এবং বৃষ্টির মানে যে ড্রেনেজ সিস্টেমটা ভালো মতো কাজ করে না, এর জন্য কি আপনি সিটি কর্পোরেশন বা ওয়াসাকে দায়ী করতে চান? আমি কাউকে দায়ী করতে চাই না, তবে যারা যারা এই সাথে জড়িত, এই ড্রেনেজ সিস্টেমের সাথে, আমি আজকে এবং এর আগেও তাদের সাথে যোগাযোগ করেছি এবং আজকে আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, ঢাকা সিটি কর্পোরেশনকে, তারপরে ওয়াসাকে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি যে পয়েন্টগুলোতে আমাদের জলজটের সৃষ্টি হয় আমি স্পেসিফিক উল্লেখ করে তাদেরকে চিঠি দিয়েছি আনুষ্ঠানিকভাবে যে এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়, এইগুলো একটু দূর করার জন্য জরুরি ভিত্তিতে। জনাব গোলাম ফারুক, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যখন জনাব বিএম এনামুল হক আপনার কাছে আসবো, আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে সিটি কর্পোরেশনের বাদে আর যে প্রতিষ্ঠানগুলি ঢাকা শহরের রক্ষণাবেক্ষণ, পয় নিষ্কাশন এবং অন্যান্য কাজের জন্য যারা দায়ী আছেন, তাদের দায় কতটুকু আপনি দিবেন, কতটুকু দায় আপনি দিবেন সমন্বয়হীনতাকে, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য বা আপনার এই মুহূর্তের চিন্তা ভাবনাটি কি? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব বিএম এনামুল হক, আপনার কাছে জানতে চাইছিলাম যে ওই প্রশ্ন ব্যাপারে। তার আগে আমাদের একজন দর্শক একে মোমেন, উনি বলছেন যে ইন 1983 I mentioned in my master's thesis that Dhaka does not enjoy development only because of lack of coordination between the agencies বা among the agencies, সেটা উনি বুঝাতে চেয়েছেন। হ্যাঁ, এই বিষয়টা আছে, এই বিষয়টা আছে। তবে এটি সেটা সাপোজ সিটি কর্পোরেশন, এটি একটি জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান এবং ইতিমধ্যে নির্বাচন হয়েছে, মাননীয় মেয়র এসেছেন, কাউন্সিলর বৃন্দ এসেছেন, ওয়ার্ডে কাউন্সিলররা যারা নির্বাচিত হয়েছেন তাদের দায়বদ্ধতা আছে এবং মাননীয় মেয়র জনাব আনিসুল হক তিনি চেষ্টা করছেন এবং প্রতিনিয়ত কর্মকর্তাদের নিয়ে এবং কাউন্সিলরদের নিয়ে এবং এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সমস্যাগুলো জানার চেষ্টা করছেন এবং কিছু পরিকল্পনা করছেন যে আমরা কিছুদিনের মধ্যে দৃশ্যমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে। যে ইস্যুসটা নিয়ে আজকে একেবারেই আমরা কথা বলছি, আসলে সুয়ারেজ ব্যবস্থাপনাটা, এটি ঢাকা ওয়াসা যে কাজগুলো তাদের উপরে অর্পিত হয়েছে, মূলত হিউম্যান সুয়ারেজ এবং ওয়াটার সাপ্লাই, এই দুটি বিষয়েই তাদের কাছে সেন্ট্রালি থাকা উচিত ছিল এবং তা থাকলে তাদেরও সক্ষমতার ভিতর দিয়ে সুন্দরভাবে এটা তুলে আনতে পারত। কিন্তু স্টার্ম সুয়ারেজ, ড্রেনেজ ব্যবস্থাপনা, এই কাজগুলো সিটি কর্পোরেশনের। কিন্তু 1989 সালে তৎকালীন একটি প্রশাসনিক আদেশে এটি ঢাকা ওয়াসার উপরে আবর্তিত হয়েছে এবং এখনও তারা সেটা বয়ে যাচ্ছে। প্রবলেমটা হয়ে গেছে কি, একটি রাস্তা যখন আমরা করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই রাস্তাটা করা, সেটা আমাদের তো মনসুনের দেশ এবং আমাদের এই রাস্তাগুলো ভালো সচল রাখতে গেলে, দীর্ঘমেয়াদী অবস্থায় রাখতে গেলে পানির প্রবাহটা রাস্তার উপরে, বৃষ্টির পানিটা দ্রুত সঞ্চালিত হতে হবে
তো ড্রেন ছাড়া তো এটি সম্ভব নয়। এখন আমি রাস্তা করব সিটি কর্পোরেশন এবং ওয়াসা ড্রেন করবে, সমন্বয়ের তো অভাব ঘটবেই সেখানে, কারণ কখন রাস্তাটা হবে, কোন অর্থ বছরের বাজেট কিভাবে হবে, নিজস্ব অর্থায়নে হবে না জিওবি থেকে হবে, এটি নির্ধারণ করার সাথে সাথে তো ওয়াসাও একই সাথে তাল মেলায় না, তার আলাদা প্রোগ্রাম থাকে। ফলে সিটি কর্পোরেশন 1989 সালে ঢাকা ওয়াসাকে দায়িত্ব দেওয়া হলেও সিটি কর্পোরেশন তার রাস্তাকে ভালো রাখার জন্য অনেক ক্ষেত্রেই পাইপ ড্রেন এবং সাইড ড্রেন এগুলো করে ফেলেছে। এবং যে কথাটা একটু আগে ডিএমডি মহোদয় বললেন যে টোটাল ড্রেনেজ ব্যবস্থাপনার 32% তাদের কাছে, বাকি অন্যদের কাছে। ব্যাপারটা এভাবেই এসছে, 20%-এর কথা আমি বলছি। এভাবেই এসছে বিষয়টা, এবং অন্যান্য কিছু সংস্থার কাছেও আছে, সব মিলিয়ে বিষয়গুলো এসছে। এখন এই জায়গাগুলো যদি নিয়ন্ত্রিত সরকার সিদ্ধান্ত নেয় যে কোনো একটা বিশেষ সংস্থার কাছে বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাপনাটা রাখা হবে, সড়কের সাথে ড্রেনেজ ব্যবস্থাপনার অঙ্গাঙ্গেই সম্পর্ক, এবং সেটি সিটি কর্পোরেশন উত্তর বা দক্ষিণ এখন তাদের সেই সক্ষমতা আছে, এটি ট্রান্সফার করলে অসুবিধা নেই এবং তারা সেটা করে উঠতে পারে। পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে গুলশান, বনানী, বাড়িধারা এই এলাকাগুলো তো সফিস্টিকেটেড এলাকা, এবং এখানে প্রতিটি প্লট যখন দেওয়া হয়েছিল তো সেই 60-এর দশকের শেষের দিকে, তো তখন তো প্রতিটি প্লটই ছিল এক একটা সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভার এবং বর্জ্য রিজার্ভার সহ। কিন্তু আজকের অবস্থাটা কি দাঁড়িয়েছে, তখনকার একটা দোতলা বাড়ি, একটা ব্যালকনি, সামনে একটা ফুলের বাগান, লন, একটা গাড়ি, এই তো তখনকার চিন্তাটা ছিল যারা এই প্লটগুলো বরাদ্দ পেয়েছেন। আজকে সেখানে 1 বিঘা জমিতে কি দাঁড়িয়েছে, 18 তলা একটা ভবন যেখানে 54টা ফ্ল্যাট এবং প্রচুর পরিমাণ গাড়ি, যেখানে বর্জ্যের পরিমাণ অনেক বেশি। এখন কখনোই এইখানকার যারা অ্যালোটিরা অনেক সময় স্টর্ম সোয়ারদের সাথে কানেক্টেড কোথাও করেছে, কোথাও রাতের অন্ধকারে আমাদের লেকের সাথে মিলিয়ে দিয়েছে। সামগ্রিকভাবে এই সমন্বয়হীনতার যে চিত্রটি আপনার কথা খুব সুন্দরভাবে উঠে আসলো, এই বিষয়টি কি সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের সামনে এটি কতবার এসেছে? কারণ এই কথাগুলি আমি আসলে আমার সাংবাদিকতার 18-19 বছর বয়স হয়েছে, আমি এই কথাগুলি আসলে সেই সময় থেকে শুনে আসছি। আমার মনে হয় যে প্রতি বছর আমরা শুনতে থাকবো এই সমন্বয়হীনতা কখনো দূর হবে না। জানেন মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার চারিপাশে বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষা এবং তুরাগ, এই 4টি নদী আসলে মিষ্টি পানির নদী, কিন্তু আমরা এটা এখন বর্জ্যের আধারে পরিণত হয়ে গেছে। এইগুলিকে স্বচ্ছ করার জন্য তিনি বড় ধরনের একটি দায়িত্ব দিয়েছেন। এখানে কয়েকটি মন্ত্রণালয় তার সাথে কাজ করছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এটাকে কোঅর্ডিনেটিং রোল প্লে করছে, এবং এটি আগে করা হয়নি যে বিষয়টা নিয়ে যে ভুগছি, কিন্তু এখন যে করা হচ্ছে না, ঢাকা এগোচ্ছে, দেশ এগোচ্ছে, আমরা চেষ্টা করছি এবং আশা করছি অচিরেই সব সমস্যার একটা সুষ্ঠু সুরাহা আমরা পাবো। আমরাও আশাই করতে পারি, এর চেয়ে বেশি আর কিছু করা এই মুহূর্তে সম্ভব না। জনাব কামরুল আলম চৌধুরী, যে পানি নিষ্কাশনের কথা যখন আসলো, বর্জ্য ব্যবস্থাপনার কথা জনাব এনামুল হক বলছিলেন, পাশাপাশি যে খাল, ঢাকার যে খালগুলি, সেগুলি প্রবাহ অবাধ রাখার দায়িত্ব ঢাকা ওয়াসার, তাই না? আচ্ছা, আমি কিন্তু আমরা প্রায় শুনি যে না, এই দায়িত্বটি কি ওয়াসার না। কিনা? আমি আপনাকে যখন প্রশ্ন করছেন আমি বলি, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার এনামুল হক সাহেবকে যে উনি একটু আগেই বলেছেন যে এটা একক প্রতিষ্ঠানের কাছে থাকা উচিত ড্রেনেজ ব্যবস্থা, এবং এই কথাটা কিন্তু আমরা অনেকদিন থেকে বলছি যে হয় এটা ডিসিসির কাছে চলে যাক অথবা একক কোনো ড্রেনেজ সংস্থা করুক, কারণ পৃথিবীর কোনো দেশেই যে ওয়াটার এবং সুয়ারেজ অথরিটি ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব নেয় না, এবং কি আপনার আমাদের দেশেও চিটংও কিন্তু চিটং ওয়াসার ড্রেনেজ দায়ী না, চিটং সিটি কর্পোরেশনই ওটা দেয়। তো এই ব্যাপারে আমরাও একমত। আর আপনি যেটা খালের কথা বললেন, দেখবেন খালগুলোর মালিক ডিসি, আমি রক্ষণাবেক্ষণ করি, সেই রক্ষণাবেক্ষণের জায়গাটাও একসময় দেখা গেল যে কোনো রকম না বলেও এই জায়গাগুলা এনক্রোচমেন্ট হয়েছে। এইটা খালের পাশে, মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার ছিল, রক্ষণাবেক্ষণ 89 এর পরে আমার কাছে এসেছে, যে 89 এর পরেও অনেকখানি দখল ছিল। হ্যাঁ, এটা একসময় এগুলা প্রভাবশালী ছিল, রাজনৈতিক ছিল, সবকিছু মিলেই এগুলার ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সরকারি পর্যায়েও কোথাও অ্যালটমেন্টও দেওয়া, বন্দোবস্তও দেওয়া হচ্ছিল যে খালের জায়গা। কিন্তু এই খালগুলা ঢাকা ওয়াসা কিন্তু
অন্য কোনো কিছু করতে পারে না। ঢাকা ওয়াসা খালগুলো শুধু ক্লিনিং মেনটেন্যান্স ফ্লোটা বজায় রাখার জন্য এই এখনো পর্যন্ত ঢাকা ওয়াসা কাজ করতেছে দেখেই কিন্তু এই খালগুলোর কিছু অস্তিত্ব এখনো আছে। একটা সময় ছিল যখন 2004-এ যে ফ্লাড হলো ঢাকা শহরে, তখন কিন্তু অনেকগুলা খালেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং এই যে আজকে প্রফেসর নজরুল সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল, উনি একটা কমিটিতে ছিলেন, তখন কিন্তু আমরা খালগুলাকে আইডেন্টিফাই করে এবং তারপরের থেকে পর্যায়ক্রমে আজ পর্যন্ত আমরা অনেকগুলা 26টা খালকে এখন কিন্তু আমরা সচল রেখেছি এবং ডেভেলপমেন্ট একটি প্রশ্ন করতেই হচ্ছে, ধরেন আপনার একটা খালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, সেই খালটির উপরে কোনো না কোনো প্রতিষ্ঠান কোনো না কোনো একটি করা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনাদের কোনো কিছু করার থাকে না? আমি আপনাকে বলি, সেক্ষেত্রে মনে করেন একটা খালের উপরে অনেকগুলা ক্রস রোড হচ্ছে, মানুষের ডেভেলপমেন্টের জন্য অনেক রাস্তা করছে, অনেক সময় দেখা গেছে রাস্তার মধ্যে একটা পাইপ দিয়ে ওনারা চলে গেছে। পাইপ দিয়ে একটা খাল হলো 30 ফিট, ওটার মধ্যে 2টা 60 ইঞ্চি পাইপ দিয়ে রাস্তা বানায় চলে গেছে, পাবলিক বানাই ফেলছে। আমি তো থানা পুলিশ ছাড়া কিছু করার না, অথবা ডিসিসি কে, যদি রাস্তা ডিসিসি হয়ে থাকে তাহলে ডিসিসি কে একটা ছেড়ে দিয়েছে। পরবর্তীতে আমরা কি করেছি, এই রাস্তাগুলোকে কেটে আমরা ওখানে ছোট ছোট কালভার্ট করে দিয়েছি। আপনার যদি কাটাসুর কালভার্ট মানে বক্স কালভার্টের কথা বলছেন? না না, ছোট জাস্ট ওয়াকিং কালভার্ট করে দিয়েছি। কারণ হলো যে খালের, নাহলে তো আমার খালের ফ্লো থাকছে না যেখানে রাস্তা। আবার অনেক জায়গায় দেখবেন খালের মধ্যে এই জনগণ কিন্তু রাস্তাকে খুব প্রেফার করে, কারণ ওই যে প্লটের দাম বেশি হবে। এবং এই যে অনেক খালের পাশে দেখবেন যে সিটি কর্পোরেশনের রাস্তাও হয়েছে, আছে সিটি কর্পোরেশন রাস্তা করেছে খালের উপরে, আছে খালের এক সাইড দিয়ে রাস্তা হয়েছে। তখন বলা হয়েছে যে খাল এত বড় খালের দরকার নাই, আমরা রাস্তার যখন এরকম রাস্তা যখন হচ্ছে তখন আপনারা আমরা অনেক জায়গায় সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি, বা আমরা তখন আমাদের অথরিটিকে জানিয়েছি। আমরা যে জানাই না তা না, এবং কিছু জানানোর ফলশ্রুতিতে কিন্তু এগুলো বন্ধ হয়েছে। একবার এগুলো যেভাবে চলতেছিল সেটা আর এখন আর সেই পর্যায়ে এখন নাই, এখন আর সেগুলো হয় না। সেটা কি মানে আমাদের অনেকখানি খাল বেদখল হয়ে যাওয়ার পরে আমাদের এই উপলব্ধি হলো? না, আমাদের আপনার সেই মানে আমরা যদি ঢাকা শহরের পার্সেন্টেজে বলি আমাদের খালের কতখানি, না অবশ্যই আপনি দেখতে হবে যে একসময় ঢাকা শহরে যখন এইটা যখন অ্যাকিউট প্রবলেম হয়েছে তখনই কিন্তু সবাই নজরে আসছে। কিন্তু একসময় তো যখন আশেপাশে যখন জলাশয় ছিল, সেই জলাশয়ে যখন পানিটা চলে যায়, তখন পৃথিবীর কোনো দেশেই কিন্তু ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলেই ড্রেনেজ ব্যবস্থার মধ্যে পানি আসবে এটা কিন্তু ঠিক না। আপনাকে কিছু অংশ জল ড্রেনেজ ব্যবস্থায় আসবে, কিছুটা আপনার জলাশয়ে থাকবে, রিটেনশন এলাকাতে থাকবে, তারপরে আস্তে আস্তে ড্রেইন আউট হবে। রাইট। আমি আবার একটু জনাব গোলাম ফারুক আপনার কাছে আসি। জনাব গোলাম ফারুক, আপনি যখন বলছিলেন যে রাজধানীতে প্রয়োজনের অতিরিক্ত গাড়ি চলাচল, একটি মানে অনেক বেশি গাড়ি আসলে আমাদের যানজটের অনেকটা বড় কারণ, আমাদের একজন দর্শক জানাচ্ছেন যে কয়েকদিন পর পর ট্রাফিক পুলিশ বিভিন্ন ধরনের ঘোষণা দেয়, সেই ঘোষণাগুলি হচ্ছে ফিটনেসহীন যানবাহনের ক্ষেত্রে সেই ঘোষণাগুলি দেয়, কিন্তু সেই ঘোষণাগুলি আয়ু হয় খুব কম। সেই জন্য আমরা ফিটনেসহীন যানবাহন দেখি, ইচ্ছা মতো রুট পারমিট ছাড়া যানবাহন দেখি, যেই রাস্তায় যে যা ধরনের যানবাহন চলার কথা না সেই ধরনের যানবাহনও দেখি। এইসব ক্ষেত্রে ট্রাফিক পুলিশের দায়ী সবচেয়ে বেশি বলে অনেকে মনে করেন ট্রাফিক পুলিশই এই সব চলাচলের ব্যবস্থা করে দেন। আপনার এই সম্পর্কে আপনার মতামত কি জনাব গোলাম ফারুক? আমার মতামত হচ্ছে যে আমাদের রোড পারমিট বিহীন গাড়ি আসলে আমরা চলতে দেই না। দ্বিতীয়ত হলো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত অভিযান চলছে, এবং আমরা প্রতিদিন ফিটনেসবিহীন গাড়ি দুইভাবে ব্যবস্থা নিচ্ছি। একটা হলো যে সমস্ত গাড়ি আসলেই ফিটনেস নাই এবং এটা আর চলার উপযোগী না, সেগুলো আমরা ড্যাম্পিং প্লেসে নিয়ে যাই যাতে ওইটা রাস্তায় না আসতে পারে। আর একটা ধরনের গাড়ি আছে যে আপনার বিআরটি এর ফিটনেস ফেল করছে, হয়তো 6 মাস 1 বছর, গাড়িটা নতুন আছে, এগুলাকে আমরা মামলা করি যাতে সে ফিটনেস সার্টিফিকেট আবার রিভিনিউ করতে পারে। আর প্রতিদিন আমাদের এই ব্যাপারে মামলা এবং ড্যাম্পিং হচ্ছে। কাজেই যে দর্শক ভাই এই প্রশ্নটা করেছেন সে হয়তো এটা উপর থেকে দেখছেন, ভিতরের হয়তো আমাদের এই যে প্রক্রিয়াটা তিনি জানেন না বিধায় এই প্রশ্নটা করেছেন। জনাব গোলাম ফারুক, আমাদের প্রতিটা গাড়ি জনাব গোলাম ফারুক, একটি প্রশ্ন পাশাপাশি চলে আসে যে আপনি বলছেন বটে যে ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে আপনাদের অভিযান চলছে, কিন্তু আমরা রাস্তায় কিন্তু আসলে ফিটনেসহীন গাড়ি অনেকই দেখতে পাচ্ছি। আপনি দেখতে পান কিনা আমি জানি না, আমাদের কাছে সাদা চোখেই মনে হয় যে তারা ফিটনেসহীন। আরেকটি প্রশ্ন আসছে, আপনি যখন বলছিলেন যে ছোট গাড়ি যাতে আর না চলতে পারে বা কম চলে, সেটির ক্ষেত্রে আমাদের সবারই মনোযোগ হওয়া দরকার, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট আমাদের এই নগরীতে, ঢাকার কথাই যদি আমরা বলি, চট্টগ্রামের কথা বলি, আমাদের পাবলিক ট্রান্সপোর্ট কি আছে আসলে? আমরা পাবলিক ট্রান্সপোর্টকে আমাদের যত আমরা কমিউটার আছি তার জন্য যথেষ্ট পরিমাণে আছে? না, যথেষ্ট পরিমাণ নাই। এ ব্যাপারে সরকার থেকে এবং আমাদের ডিসিসি মেয়র মহোদয়রা এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এটা চিন্তা করছেন যে আমাদের
পাবলিক বাসের সংখ্যা বাড়ানো উচিত। আমাদের প্রাইভেট কার তো শুধু একটা প্রাইভেট কারে একজন বা দুইজন যাত্রী চলাচল করে, কিন্তু একটা প্রাইভেট বা যদি আমরা পাবলিক বাস সার্ভিস চালু করতে পারি, একটা বাসে 40-50 জন প্যাসেঞ্জার যাতায়াত করতে পারে। সেই ক্ষেত্রে এখানে সরকার এই বিষয়টা অত্যন্ত সক্রিয় বিবেচনাধীন যে আমাদের পাবলিক বাসের সংখ্যা বাড়াবে। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের বিআরটি লাইন করা হচ্ছে, যে লাইনগুলোর মাধ্যমে এই বাসগুলো চলাচল করবে। জনাব গোলাম ফারুক, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো জনাব বিএম এনামুল হক, আমরা এই পাবলিক ট্রান্সপোর্টেশন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো যে সিটি কর্পোরেশন একবার সমন্বয় কথা বলেছে, সমন্বয়ের জন্য আলাদা একটি কমিটিও হয়েছে এই গণ পরিবহন পরিষেবার ক্ষেত্রে, কিন্তু আমরা আসলে খুব বেশি ইতর বিশেষ দেখতে পাচ্ছি না। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে বলা হয়েছিল যে কমিউটার সার্ভিস, তারপরে একটু আরো বেশি ইতর বিশেষ দেখতে পাচ্ছি না। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে বলা হয়েছিল যে কমিউটার সার্ভিস, তারপরে একটু আরো অত্যাধুনিক অনেক কিছু, তার কিছুই আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই ভবিষ্যতে দেখতে পাবো। আপনি কি বলবেন সেটা আপনার কাছ থেকে একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব বিএম এনামুল হক, ঢাকার পাবলিক ট্রান্সপোর্টেশন, ঢাকা সম্প্রসারণ, এগুলি নিয়ে বিরতির সময় আপনার সঙ্গে আলোচনা হয়েছিল। এই বিষয়টি যদি আপনি একটু বলতেন যে ঢাকার পাবলিক ট্রান্সপোর্ট এবং সমন্বয়ের কথা আমরা অনেকদিন ধরে শুনছি, যান এবং সড়ক সমন্বয়। একটু পেছনে ফিরে যেতে যাই। 47-এ দেশ বিভাগের সময় ঢাকা শহরের লোক সংখ্যা ছিল 3 লাখ, 3.5 লাখ। 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রাককালে ঢাকার লোক সংখ্যা ছিল 12 থেকে 13 লাখ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী ঢাকায় এই 43 বছরের লোক সংখ্যা প্রায় 2.25 কোটি। এটিই বাস্তবতা। ঢাকা শহরের ভৌগোলিক স্ফীতি তেমন ঘটেনি, কিন্তু মানুষ বেড়েছে বহুগুণ বহুগুণ। এবং সারা দেশের মানুষের একটা প্রবণতা যে ঢাকায় একটা বাসা, ঢাকায় একটা ফ্ল্যাট, এটি আমাদেরকে ঢাকার উপরে জনসংখ্যা স্ফীতি চাপ বাড়ানোর জন্য অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করছে। বিভাগীয় শহরগুলোতে, জেলা শহরগুলোতে এখন ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ ব্যাপকভাবে গড়ে উঠেছে। তারপরেও ঢাকা কেন্দ্রিকতা, ঢাকামুখী মানসিকতা, আমাদের কষ্ট করে হলেও ঢাকায় বসবাস করা, এই প্রবণতাটা আসলে এখন উপজেলামুখী, জেলামুখী, বিভাগীয় শহরমুখী হতে হবে। এটি একটি বিষয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 1340 কিলোমিটার পাকা সড়ক আছে। তার মধ্যে 450 কিলোমিটারের মতো আমাদের প্রাইমারি সড়ক, সেকেন্ডারি সড়ক এবং লেন বাই লেন। এখন এই বিশাল নেটওয়ার্কের মধ্যে ট্রান্সপোর্ট বলতে গেলে আমাদের পাবলিক ট্রান্সপোর্টের সংখ্যা ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু অবস্থায় আছে, এখন ভালো অবস্থায় নাই। ছোট গাড়ির সংখ্যা বেড়ে গেছে, প্রাইভেট কার, ট্যাক্সি, সিএনজি, এই জাতীয় গাড়ি। তো এই জাতীয় গাড়ি চলার জন্য ঢাকা শহরের এখন 15 কোটি মানুষ, প্রায় যে পরিমাণ সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার সেটির থেকেও অনেক কম এখন জনসংখ্যার অনুপাতে। আপনি যদি লন্ডনের দিকে দেখেন, লন্ডন একটি আদি বনেদি পুরনো শহর, সেখানে প্রতি স্কোয়ার কিলোমিটার লোক সংখ্যা বসবাস করছে 4000-5000 মানুষ। অথচ ঢাকা মহানগরীতে লোক সংখ্যা প্রতি স্কোয়ার কিলোমিটারে 30,000। এটি খুব অচিন্তনীয় ব্যাপার। তারপরে এই ঢাকাকে নিয়ে আমরা আছি, অনেক সমস্যাকে নিয়ে আছি। এখন এই পাবলিক ট্রান্সপোর্ট যে প্রসঙ্গটা আপনি বলছেন, এটি আমার বক্তব্য আছে সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র এগুলো নিয়ে ভাবছেন, পুলিশ অথরিটির সাথে কথা বলেছেন, সুশীল সমাজের সাথে কথা বলেছেন, সিনিয়র নাগরিকদের সাথে আমরা একাধিকবার বসেছি। এবং সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশন চাচ্ছে যে যারা ট্রান্সপোর্ট মালিক আছে, শ্রমিক নেতৃবৃন্দ আছে, মালিক আছে, তাদের সঙ্গে বসে, এবং এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় পর্যায়েও আলাপ আলোচনা হয়েছে এবং আমরা যোগাযোগ মন্ত্রী মহোদয়ের সাথেও এ বিষয় নিয়ে কথা বলেছি। এটি একটা অবস্থান এরকম যে যদি সকল নাগরিকবৃন্দ, বিশেষ করে যারা ট্রান্সপোর্ট ব্যবসা করছেন, তাদেরকে যদি আমরা সফট লোনে গাড়ি আনার ব্যবস্থা করে দিতে পারি, আধুনিক গাড়ি, এবং পাবলিক ট্রান্সপোর্ট যদি বাড়ানো যায়, এবং একই সাথে সিএনজি এবং ছোট গাড়ি, কার, এই জাতীয় গাড়ির ব্যবহার সীমিত রাখার জন্য যদি ব্যবস্থা নেওয়া হয়,
তাহলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে এগুলো নিয়ে আমাদের আলোচনা জনাব বি এম এনামুল হক, আপনাকে ধন্যবাদ। আমি ট্রাফিক প্রধান ঢাকা শহরে জনাব গোলাম ফারুক, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করছেন যে ঢাকা শহরের লোক সংখ্যা এখন যত হয়েছে, যানবাহন সংখ্যা এখন যত হয়েছে, সেটি মোটামুটি ভাবে আনম্যানেজেবল হয়ে গেছে, এটি আর ম্যানেজ করার কোনো উপায় নেই, সেটিকে আপনি মনে করছেন এরকম যে যেমন আমাদের দর্শকরা মনে করছেন যে ঢাকার বাইরে এখন সরে না গেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, আপনি কি মনে করেন যে ঢাকাকে ম্যানেজ করা যাবে মানে যাত্রী এবং যানবাহন মিলে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকা আপনি জানেন যে একটা অপরিকল্পিত নগরী। আমাদের রাস্তাঘাটগুলো এবং আমাদের গাড়ি ঘোড়ার সংখ্যা কোনোটাই আসলে সায়েন্টিফিক্যালি এইভাবে হয় নাই। এটা ধীরে ধীরে অপরিকল্পিত একটা নগরী তৈরি হয়ে গেছে। এখন রাস্তার যে পরিমাণ এবং যে গাড়ির সংখ্যা, তাতে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট করা কিছুটা কষ্টকর। তবে আমি মনে করি যে এখনও যে পর্যায়ে আছে আমরা এবং সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, হয়তো এই পদক্ষেপগুলো শেষ হলে পরে ঢাকাকে এখনও ট্রাফিক ব্যবস্থাপনা মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব। সেটা ধরেন সরকার থেকে এই যে মেট্রো রেল, ফ্লাইওভার, বিআরটি লাইন, এই যে প্রজেক্টগুলো বড় বড় নেওয়া হয়েছে, এই প্রজেক্টগুলো কমপ্লিট হইলে আর আমাদের ঢাকা শহরে ট্রাফিক যানজটের যে রাস্তার পরিমাণ কম বললাম, তার সাথে সাথে আরও কিছু সমস্যা আছে। যেমন ধরেন আমাদের ঢাকা শহরে এই বাস বে নাই। আমরা মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করছি বাস বেগুলা করতে, তৈরি করে দিতে। তবে আমাদের গণসচেতনতা সবচেয়ে বড় সমস্যা। দেখেন আমাদের ঢাকা শহরে খুব দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে গত 15-20 বছরে। আমাদের এই যে বর্ধিষ্ণু জনসংখ্যা, এদের মধ্যে যে নাগরিক সচেতনতা, এইটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এইটা আরও বৃদ্ধি হওয়া প্রয়োজন। কারণ রাস্তাঘাটে দেখা যায় যে আমাদের ফুটওভার ব্রিজ আছে, কিন্তু লোকজন ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার হয়ে আমার জনসচেতনতার বিষয়টি আসলে অতীব গুরুত্বপূর্ণ। জনাব গোলাম ফারুক, আপনাকে ধন্যবাদ। জনাব কামরুল আলম চৌধুরী, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন হচ্ছে আপনার কাছে একটি ঐতিহাসিক প্রশ্ন করতে চাইবো। সেটি হচ্ছে যে স্বাধীনতার পর থেকে ঢাকায় যে খাল ভরাট করে যে রাস্তা বা বিভিন্ন রকম স্থাপনা করা হয়েছে, নানা রকম ভাবে সরকারও তো অংশগ্রহণ করেছে, পাবলিক তো অংশগ্রহণ করেছে, এই কোথাও খালে করা হয়েছে হচ্ছে বক্স কালভার্ট, এই সিদ্ধান্তগুলির ক্ষেত্রে আসলে এগুলি কতটা দূরদর্শী সিদ্ধান্ত হয়েছে? মানে আমি স্পেসিফিক ওয়াসা যে সিদ্ধান্তগুলি দিয়েছে বা ওয়াসা যে সিদ্ধান্তগুলি সঙ্গে ছিল স্পেশালি বক্স কালভার্টের ক্ষেত্রে, সেই ব্যাপারে আপনার আসলে আমি মতামত জানতে চাইবো যে এগুলি কত দূরদর্শী সিদ্ধান্ত আসলে হয়েছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আজকে আমি শুনছিলাম যে স্থপতি মুবাশির হোসেন তিনি বলছেন যে ঢাকা শহরে জলজটের একটি বড় কারণ হচ্ছে বক্স কালভার্ট করার ফলে এই জলজট সৃষ্টি হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের শিক্ষক হাতিরঝিল প্রকল্প প্রশাসক মুজিবুর রহমান বলছেন মধ্য ঢাকায় জলবদ্ধতার প্রধান কারণ হচ্ছে হাতিরঝিলের ডাউনে পানি বেড়ে যাওয়া। রামপুরায় রেগুলেটর গেট ছিল বন্ধ, হাতিরঝিলের মধ্যে সব পানি জমা ছিল, ডাউনে পানি বেশি থাকায় চারপাশে পানি হাতিরঝিলে যাচ্ছিল অত্যন্ত ধীরে গতিতে। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে বক্স কালভার্ট করার সিদ্ধান্তটা আসলে খুব দূর। ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য। আপনি হয়তো জানবেন যে ঢাকা শহর একসময় কিন্তু খালের শহর ছিল। এটা কিন্তু প্রায় 55টা মতো খাল ছিল ঢাকা শহরের ভিতর দিয়ে, এবং ওই সময় থেকেই এইটাই ছিল ন্যাচারাল ড্রেনেজ। এবং পৃথিবীর কোনো শহরেই কিন্তু এরকম ন্যাচারাল ড্রেনেজ হয় না যে চারিদিকে 4টা নদী, মাঝখানে 40-50টা খাল, 55টা মতো খাল ছিল। সেই 50গুলো আস্তে 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 এগুলো বেদখল হয়েছে, বিভিন্ন ডেভেলপার পর্যায়ে হয়েছে স্বাধীনতার পরে, এবং এই খালগুলা বিভিন্ন সরকারি পর্যায়ে হয়েছে। কেউ এই খালগুলা বেদখল হওয়ার পিছনে শুধু যে এই বক্স কালভার্ট দায়ী। বক্স কালভার্ট তখন করা হয়েছে যে খাল রক্ষা করার জন্য। একসময় যে খাল সেগুনবাগিচা খাল, আমার জানা মতে 1988-এর পরে যখন সেগুনবাগিচা হইলো, সেগুনবাগিচা খালটা যখন মানে চারিদিক থেকে, যেহেতু এটা শুরু হয়েছে সেগুনবাগিচা থেকে মতিঝিল আরামবাগ হয়ে, এটাকে মহোৎসবে এটা দখল চলছিল। সেই দখল থামাবার জন্য তখন ঢাকা ইন্টিগ্রেটেড ফ্লাড প্রোটেকশন প্রজেক্টের আওতায় কিন্তু এই বক্স কালভার্টটা করা হয়েছে। যদিও আমরা মনে করি যে এই বক্স কালভার্ট করাটা সিদ্ধান্তটা সঠিক ছিল না, কারণ এখন মনে হচ্ছে, কিন্তু তখন কিন্তু তাও যুক্তি ছিল যে বক্স কালভার্ট করলে খালটা রক্ষা হবে এবং উপর দিয়ে রাস্তা হবে।
ওই সময় সেটাই মনে করা হয়েছিল, কিন্তু সলিড ওয়েস্ট যে মানুষ যে এত বৃদ্ধি পাবে এবং সলিড ওয়েস্ট যে একটা বড় ইয়ে হবে, তখনকার লোকদের এই জিনিসটা সেই জিনিসটা হয়তো হয় নাই। এবং বক্স কালভারের মধ্যে দেখবেন আপনি আশেপাশে যারা বিল্ডিং এখন হাই রাইজ বিল্ডিং হচ্ছে, তারা অনেকেই পাইলিং এর মাটিটাও বক্স কালভারের মধ্যে ফেলছে। আরো একটা কারণ আছে যে এখন ওটার মধ্যে সুয়ারেজ কানেকশন দেওয়াতে সুয়ারেজ হচ্ছে। আচ্ছা, আর গতদিন যে বর্ষার কথাটা বলছেন, আমি ডক্টর মুজিবের সাথে একমত যে বাইরের পানি, নদীর পানি বেড়ে যাওয়াতে গেটগুলো বন্ধ করে পাম্পিং ড্রেনেজ করা হচ্ছিল। ইমিডিয়েটলি যখন বৃষ্টি হয়ে গেল এত পর্যায়ে, হাতির জেলে পানি জমছে, কারণ যে পাম্পের যে ইমিডিয়েট মানে 1 ঘন্টার বৃষ্টির যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এইটার জন্য তো আর ওই পাম্প ডিজাইন করা হয়নি বা ওই ড্রেনেজ ডিজাইনও করা হয় নাই। সেটা যেটা 25 মিটার কিউব পার সেকেন্ড আমরা ওখানে পাম্প ডিজাইন করা, এবং সেই পাম্পগুলো আমরা সাথে সাথে চালাইছি এবং পাম্প চলছে দেখেই পানি নামছে। আমি যদি গেট খোলা থাকতো তাহলে আরো বেশি সময় লাগতো পানি যেতে। রাইট। আমরা একটু জনাব গোলাম ফারুক আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন ধরনের সংকট, বিশেষ করে যান এবং জলের যে জট, সেই সংকট এড়ানোর জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা যে এইগুলি মানলে এগুলি খুব সহজে নিরসন করা যাবে? জনাব গোলাম ফারুক। আপনি প্রথমে যেহেতু আজকে জলজট নিয়ে কথা হচ্ছিল, সেজন্য আমি বলি যে আমি প্রতিদিন সকালে উঠেই মানে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যাতে বরফ বৃষ্টি না হয়, কারণ বরফ বৃষ্টি হইলে পরে আমার এই যানজটের শহরে ভয়াবহ অবস্থার রূপ নেয়। কাজেই জলজট একটা আমাদের মেইন একটা সমস্যা। আর একটা আমার হলো যে আপনার মাধ্যমে ওয়াসার নিকট আমাদের কাছে একটা, আমাদের তরফ থেকে একটা দাবি যে রাস্তার বিভিন্ন জায়গায় ওয়াসা তার ঠিকাদাররা গর্ত করে, কিন্তু এইটা রাত্রে গর্ত করে ভোরের মধ্যে ভরাট করে দেওয়ার নিয়ম, কিন্তু দেখা যায় যে এটা আর তারা 2-3 দিন ভরাট করে না। এই গর্তটা থাকার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, পানি জমে। তো এই ব্যাপারে ত্বরিত পদক্ষেপ নেওয়া দরকার। আর আমি যেটা সর্বশেষ বলতে চাই যে ঢাকা শহরে এখনো মানে সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমাদের মাননীয় 2 মেয়র যে পদক্ষেপ নিচ্ছেন, আমরা যদি সমন্বিতভাবে পদক্ষেপগুলো নেই তাহলে ঢাকার ট্রাফিক যোগাযোগ ব্যবস্থা আরো কিছুদিন সচল রাখা সম্ভব হবে। এবং জনাব গোলাম ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ওয়াসার ডিএমডি মহোদয়ের কাছ থেকে চট করে জেনে নিতে চাইবো, রাত্রেবেলা গর্ত খুঁড়ে সকালবেলা পর্যন্ত সেগুলি ভরাট করে দেওয়ার কথা, সেগুলি ভরাট করে না, আপনার কি এরকম কিছু জানা আছে? হ্যাঁ, কিছু জায়গায় হয় যে আমাদের এডিবি প্রজেক্ট, আমাদের কিন্তু ঢাকা শহরে শুধু একটি মাত্র প্রজেক্টের কাজ এই মুহূর্তে চলছে, সেটা হলো এডিবি প্রকল্পের আওতায় কিছু পানির লাইন রিহ্যাবিলিটেশন, যেটা ডিএম এর আওতায় হচ্ছে। সেই কাজগুলা আমরা সিটি কর্পোরেশন থেকে বর্ষাকালেও করারও পারমিশন নিয়েছি, কারণ এটা একটা টাইম বেসড প্রকল্প, না হলে আমাদেরকে টাকা না, শুধু টাকা ফেলে না, আমাদেরকে কম্পেনসেশন দিতে হবে কন্ট্রাক্টরের লেবার বসে থাকার জন্য। কিন্তু অনেক সময় আছে যে আমি ওই পুরা কাজটা ওই দিন শেষ করতে পারি না, যার জন্য আমাদের কিন্তু ওখানে আর আমরা সেখানে প্লেট দিয়ে অনেক সময় আমরা প্লেট দিয়ে দিই কাজটা কমপ্লিট না হলে। আর একটা হলো যে হ্যাঁ, উনি ঠিকই বলেছেন যে আমরা বালু ভরাট করে দিই, কিন্তু বালুটার সাথে সাথে রাত্রে ভরাট করলে কম্প্যাকশন না হলে ওটার উপরে ট্রাফিক উঠতে পারে না, এটাও কিন্তু মানে সেটার একটি কারণ। আমরা এটি স্পষ্ট বুঝতে পারছি। আমাদের হাতে সর্বশেষ মিনিট, জনাব এনামুল হক যদি বলেন যে আমরা আসলে ঢাকা শহর নিয়ে কতটুকু আশাবাদী আর হতে পারি? আসলে ঢাকা সম্প্রসারণ হচ্ছে, মানুষ বাড়ছে, তাদেরকে অ্যাকোমোডেশনও করতে হচ্ছে, এমআরটি আসতেছে, বিআরটি আসছে, বাসবেগুলো করতে হচ্ছে, গণসচেতনতা বাড়াতে হবে। সব কিছু মিলিয়েই আমাদের প্রাণপ্রিয় ঢাকাকে নিয়ে আমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা সড়ক খননের বিষয়ে ওয়াসা ডিএমডি সাহেব আছেন, আমি একটি অনুরোধ আপনার মাধ্যমে ওয়াসাকে করব, সেটি হচ্ছে সড়ক খননের জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। নীতিমালা যেন ঠিকাদাররা যথাযথভাবে অনুসরণ করে, আপনাদের অবস্থান কর্মকর্তারা যেন অনুসরণ করে, এ বিষয়টিও দেখতে হবে। এবং সমন্বিতভাবে যদি হয়, যখন সিটি কর্পোরেশন সড়কটি সংস্কার করছে, খননের কাজটাও যদি সাইমultaneously হয়, তাহলে সড়কটা নির্মাণ বা সংস্কার হয়ে যাওয়ার পরে আর খননের প্রয়োজন হয় না, মানুষের ভোগান্তি কমে যায়। এই জায়গাটা নতুন অর্থ বছর শুরু হলো, বর্ষার পরে আপনারাও বিপুল গতিতে কাজ করবেন, আমরাও করব, সেক্ষেত্রে যেন সুসমন্বয় হয়, এটি আপনারাও অনুগ্রহ করে দেখবেন। আর দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে যে সম্প্রসারণের কথা বললাম, ঢাকা মহানগরীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রস্তাবিত 8টি থানা আছে। আমরা এই 8টি থানা সহ আরও কিছু এলাকাকে উত্তর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার জন্য
প্রসেস করেছি, এটি মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে এবং আশা করা হচ্ছে যে উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, ভাটারা, পূর্ব ভাটারা, বসুন্ধরা, আফতাবনগর এইসব এলাকাগুলো তো এখন শহরের পুরো অবয়ব এসে গেছে এবং শহর করার জন্য যেসব পদ্ধতিগত প্রয়োজন আছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে তাও পূরণ করেছে। তো যত দ্রুত এটি হয়ে যাবে তত মানুষের, নাগরিকদের সেবা দেওয়ানোর বিষয়টা, সিটি কর্পোরেশনের যে সেবা মানুষ পায় এই পাওয়ার ব্যাপ্তিটাও ছড়িয়ে যাবে বোধ করি। তাতে এই আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা। আমি তাৎক্ষণিক একটি প্রসঙ্গ বলছি, তেজগাঁও ট্রাক টার্মিনাল, এটি একটি অবৈধ ট্রাক টার্মিনাল, দীর্ঘদিন ধরে থাকাতে শহরে যানজটের অন্যতম অনুষঙ্গ সেটি। এটিকে যদি আমরা শহর সম্প্রসারণ করতে পারি তাহলে উত্তরখান, দক্ষিণখান এই এলাকা যেখানে প্রশস্ত আমার মনে হয় যে এখানে নিয়ে যাওয়া আপনার প্রস্তাবগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব এনামুল হক, জনাব আমাদের ওয়াসার ডিএমডি মহোদয় জনাব কামরুল আলম চৌধুরী এবং আমাদের সাথে গোলাম ফারুক ছিলেন ট্রাফিক প্রধান, তাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।